যদি বলেন। জি না, আমি তোফায়েল ভাই আপনাকে প্রথমে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আপনি আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিক। আপনারা সবসময় সংবিধানের কথা বলেন। আমি একদম সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে একটা জিনিস বলি, দেখেন সংবিধান তো মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না। আমরা যখন 1991 সনের ইলেকশন করেছিলাম, শাহাবুদ্দিন আহমেদ সাহেব হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি থাকা অবস্থায় অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন। ওইটা কি সংবিধান মোতাবেক করেছিলাম? 2008-9 সনে, আচ্ছা 2008-9 সনে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনার 2 বছর ক্ষমতায় থাকলো, এটা কি সংবিধান মোতাবেক হয়েছিল? আমরা 1971 সনে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, ওটা কি সংবিধান মোতাবেক করেছিলাম? আমার কথার মূল বক্তব্য হচ্ছে সংবিধানের চেয়ে মানুষ এবং দেশের স্বার্থ অনেক বড় কথা। কাজে সংবিধান তো প্রয়োজনে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলেই তো একটা অ্যাকোমোডেটিভ একটা সলিউশন পাওয়া যেতে পারে। আমি বলতে চাইছি সংবিধানটা এখানে অজুহাত হিসাবে দাঁড় করিয়েন না, সংবিধান কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনার কথাই ঠিক রাখলাম। জনাব আসিফ নজরুল, আপনাকে আমি খুব স্নেহ করি। আমি স্নেহ বললে ছোট করা হয়, আপনাকে আমি সম্মান করি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনার কথাবার্তা আমি সবসময় শুনি। আচ্ছা আপনি বলেন, 1991 রাষ্ট্রীয় শাহাবুদ্দিনের কথা বলেছেন, আমরা একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা করেছিলাম, সঠিক বলেছেন। 1996 সনে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি, সংবিধানের কথা আপনি বলেছেন, ফাইন, কিন্তু 96 সনের নির্বাচনের পরে আপনারা যে সব সময় আমি দেখেছি আপনাদের টক শোতে বা বিভিন্ন জায়গায় আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খুব কথা বলেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি আমরা কেউ এটাকে নিরপেক্ষ হিসেবে একমত হয়ে কি কোনোদিন বলেছি? আপনি আসেন 1996 কথা, আমি দিনকাল 14 জুন 96 দিনকালে আপনাকে উদ্ধৃতি দিচ্ছি। এই নির্বাচন পূর্ব পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, এবং এই নির্বাচনে এই যে লেখা আছে, এই নির্বাচনে শুধু সূক্ষ্ম কারচুপি করা হয় নাই, পুকুর চুরি করা হয়েছে, এটা বলেছেন বদরুদ্দোজা চৌধুরী। এবং 111টি আসন জোর করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা দিনকালের নিউজ। আসেন খাওয়ান তালুকদার সাহেব কি বলেছেন, ক্ষমতাসীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে মদত দিয়ে চলেছে। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ফেমার 12 জন কর্মী আমার এলাকায় এফটিআই বর্ধিত কাজ করেছেন। তারপরে পুলিশ সহ প্রশাসন, পুলিশের পরামর্শক্রমে সেনাবাহিনীকে কোনো কোনো স্থানে নেওয়া হয়েছে। পুলিশ সহ প্রশাসন এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অধীনস্থ স্বরাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কাজকর্মের নিরপেক্ষতা হানি হয়েছে। এখন সবচেয়ে বড় কথা জনাব আসিফ নজরুল, আই লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, সেটা হলো বিরোধী দলের নেতা কি বলেছেন, তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, বলেছেন খালেদা জিয়া 15 জুন 1996 দিনকাল ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী সরবরাহ বিলম্ব এবং ভোট গণনার অহেতুক সময়ক্ষেপণ করা হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়ে ভোট কেন্দ্র বুথ দখল করা হয়েছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে একটি দলের পক্ষে জালভোট দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশনে দায়ের করা হয়েছে। জনগণের রায় মানতে আমরা সবসময় প্রস্তুত। জনগণ চাইলে আমরা ক্ষমতা থেকে তাদের সেবা করতে চাই, তারা চাইলে বিরোধী দলের থেকেও আমরা সেবা করব। আমরা চাই জনগণ স্বাধীনভাবে ইত্যাদি কথা বলেছেন। তারপর সবচেয়ে বড় কথা, 15 জুন দৈনিক জনকণ্ঠে আপনি পড়বেন 96 এবারের নির্বাচনে পুকুর আমার মনে হয় পুনরাবৃত্তি হচ্ছে, বক্তব্যটা পাওয়া গেছে, পয়েন্টটা পাওয়া গেছে। জি আপনার সাথে এগ্রি করছি। নয়, এটা বেগম খালেদা জিয়া এবারে পুকুর চুরি করা হয়েছে। এটা হলো 96 তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে মাননীয় আমরা মনে হয় আপনার পয়েন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক হলেও সরকার যারা থেকে হেরে যাচ্ছে তারা আসলে তারা এই পরাজয়টাকে মানছে না, যে দল পরাজিত হচ্ছে তারা মানছে না, কেন পেয়েছিল না। জি আপনার বক্তব্য থেকে আসিফ নজরুল ভাই একটু প্রশ্ন করতে যাচ্ছে। তোফায়েল ভাই আপনি যদি একটু শোনেন, একটা মিনিট তোফায়েল ভাই, একটা মিনিট আপনি একটু শুনবেন, শোনেন। মহাদিনের কালে বলেন কাজটি খারাপ হয়েছে বলে আমি মনে করি না। দায়িত্ব গ্রহণের 1 মাস আগে থেকে আসন্ন দায়িত্ব নিয়ে অনেক চিন্তা ভাবনার প্রস্তুতি গ্রহণ, সাবেক সচিব এবং আইনজীবীদের সাথে আলোচনা করে এ তালিকা তৈরি করেছি। সচিব কারা? বিএনপি, আইনজীবী কারা? বিএনপি। তারপরে বিএনপি নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান বর্জন প্রসঙ্গে তিনি বলেন যে খালেদা জিয়া আসবে না জানার পর বিএনপি চেয়ারপারসনকে আমি ফোন করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। জি আসিফ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেসব বক্তব্য দিয়েছেন, আমি একটা কথা বলি, আপনি যেসব বক্তব্য দিয়েছেন আমি এগ্রি করছি।
এগ্রি করছি, আপনি যেগুলি বলেছেন এগ্রি করছি, একটু না, আমি তো শেষ করতে পারলাম না, আমি তো শেষ করতে পারলাম না, আপনি যখন বললেন আমি তো আপনার কাছ থেকে কোনো কেড়ে নেই নাই। আমার একটা প্রশ্ন আছে, আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাচ্ছি, আপনি কথা বলবেন, আরো আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছেন। তোফায়েল ভাই আমি এগ্রি করছি বিএনপি আওয়ামী লীগ আপনি আমার কথাটা শোনেন, এগ্রি করে তো লাভ নাই, কথাটা শোনেন। 20 মিনিট তিনি লতিফুর রহমানের সাথে বৈঠক করেছেন, বেরিয়ে বলেছেন আসন্ন নির্বাচনে 2/3 বেশি আসন আমরা জয়যুক্ত হব, বিজয় আমাদের সুনিশ্চিত। ঠিকই, তিনি 2/3 আসন পেয়েই তিনি বিজয়ী হয়েছিলেন। আপনি জানেন না যে আইন প্রয়োগের সংস্থার ডেফিনেশন আছে, ব্রিগেডিয়ার শাখাত হোসেন তিনি এখানে আছেন, 2001 সালে সেই ডেফিনেশন চেঞ্জ করে আমাদের সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করে তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল। সেটা তো 73-এ ছিল না, সেটা 79-তে ছিল না, 86-তে ছিল না, 91-তে ছিল না, অহেতুক সেগুলি করা হয়েছে। সুতরাং আপনারা যখন বলেন যে 2টা উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে থেকে এক তারা নাই, দ্বিতীয়ত কথা হলো আমরা তাদেরকে আবার নির্বাচিত করবো কার মতো? রাষ্ট্রপতির মতো। নির্বাচিত করবো কার মতো? মহিলা আসনের সেই সংরক্ষিত আসনের জন্য কার মতো? স্পিকারের মতো। কে? তোফায়েল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও আপনাকে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল গোল টেবিল। আমরা কথা বলছি নির্বাচনকালীন সরকার প্রস্তাব, পাল্টা প্রস্তাব নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। নজরুল ভাই, আমি তোফায়েল ভাই যেসব কথা বলছিলেন যে ইলেকশনে হেরে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া নির্বাচনের রেজাল্ট আপনার গ্রহণ করেন নাই, কারচুপ হয়েছে এরকম অভিযোগ করেছেন। একই রকম অভিযোগ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও করেছিলেন। কিন্তু আপনি খুব লক্ষ্য করলে দেখবেন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সংসদ মেয়াদ পূর্ণ করতে পেরেছে। 4টা সংসদ মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে আওয়ামী লীগ একটা মনে খুব সম্ভবত 96টা, আর কোনোটাই মেয়াদ পূর্ণ করে নাই বাংলাদেশে, শুধু 96। আমি শেষ করি, তারপর আপনি বলেন। হ্যাঁ, উল্টা বলছেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেক্টেড যে গভর্নমেন্টগুলো ছিল তারা মেয়াদ পূর্ণ করতে পেরেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি সবাই মেয়াদ পূর্ণ করেছে। আপনি যদি খালেদা জিয়ার ওই গভর্নমেন্টটা বাদ দেন তাহলে বাকিগুলা করেছে। হ্যাঁ, মেয়াদ আপনি এর আগে খালেদা জিয়া গভর্নমেন্ট করে নাই মেয়াদ পূর্ণই, শেখ হাসিনা গভর্নমেন্ট মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে না। পয়েন্ট হচ্ছে দলীয় সরকারের আন্ডারে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো এত বেশি বিতর্কিত ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের ইলেকশনের তুলনায় এত বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল যে ওই ইলেকশনগুলোর মাধ্যমে নির্বাচিত সংসদের পতন ঘটেছে সেনা অভ্যুত্থানে অথবা গণ অভ্যুত্থানে। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে কেয়ারটেকার আন্ডারে যে ইলেকশন হচ্ছে সেখানেও প্রবলেম ছিল, ছোটখাটো বিতর্ক ছিল, কিন্তু দলীয় সরকারের আন্ডারে যে ইলেকশনগুলো হচ্ছে সেগুলি আরো অনেক বেশি বিতর্কিত ছিল, যে কারণে গণ অভ্যুত্থান অথবা সেনা অভ্যুত্থানে ওই সংসদগুলোর পতন হয়েছে। লাস্ট কথা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বেটার, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সংবিধান সংশোধন বিষয়ক যে কমিটি ছিল যেখানে তোফায়েল ভাই নিজে ছিলেন, ওইখানে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে গিয়েছিলেন উনার সরকারের আমলে, উনি গিয়েই তো বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে, কিন্তু উনি বলেছিলেন কিছু সংস্কার করতে হবে এবং এটা একটা অসাধারণ প্রাজ্ঞতার পরিচয় দিয়েছিলেন, কিছু সংস্কার প্রয়োজন ছিল। যখন উনি নিজেই রিয়েলাইজ করেছেন এবং আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো বলেন, প্রোগ্রাম বলেন, কখনো ওনারা বলেন নাই কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিবেন। ওনাদের সমস্ত জেস্চারে এই আওয়ামী লীগের শাসনকালেই প্রমাণিত যে ওনারা স্বীকার করেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বেটার গভর্নমেন্ট, না হলে শেখ হাসিনা নিজে কেন সংবিধান সংশোধন বিষয়ক কমিটি থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে বলেছিলেন। কিন্তু একটা খুব সত্যি কথা বললেন যে উনি যখন কথা বলেন আওয়ামী লীগের স্ট্যান্ড নিয়ে কথা বলেন। আমার মনে হয় কবির ভাই যেটা বোঝাতে চেয়েছে এবং আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি তোফায়েল ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কথা বলতো এবং একদম একটা কালেকটিভ লিডারশিপ থাকতো আওয়ামী লীগে এবং বিএনপিতে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা অন্যরকম হতো। তোফায়েল ভাই ব্যক্তি হিসাবে যতটা যৌক্তিক, যতটা প্রাজ্ঞ, উনি আওয়ামী লীগের স্ট্যান্ড নিয়ে কথা বলে ওনাকে ততটা যৌক্তিক আর প্রাজ্ঞ মনে হয় না, বিকজ আওয়ামী লীগের ভারটা ওনাকে বহন করতে হয়। আরো সহজভাবে বলে আওয়ামী লীগ নেত্রীর ভার ওনাকে বহন করতে হয়, বিএনপি নেতৃবৃন্দকে বিএনপির নেত্রীর ভার বহন করতে হয়। ওনারা দুইজন যা ইচ্ছা করেন, ওইটার বাইরে কথা বললে আপনার দলের মধ্যে খুবই খারাপ পরিণতি হয়। এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। আর জাজমেন্টের কথা উনি যেটা বলেছেন এটা কিন্তু তোফায়েল ভাই খুব হাস্যকর ব্যাপার। কেন হাস্যকর ব্যাপার? দেখেন, আমাদের যে জাজ এটা উনি বলেছেন, এই জাজের ইন্টিগ্রিটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে সমাজে, এবং আপনারা তার রিটায়ারমেন্টের পর তাকে প্রধান বিচারপতির মর্যাদা দিয়ে আইন কমিশনে চেয়ারম্যান বানানোর মাধ্যমে প্রমাণ করেছেন উনি আপনাদের কত প্রিয় লোক। এবং তারপর উনার যে জাজমেন্ট আছে, এই জাজমেন্টে উনি যে 2 টার্মের কথা বলেছেন, উনি 2টা ডক্ট্রিনের কথা বলেছেন। এটা
আন্তর্জাতিক মানে যে কোনো ইন্টারন্যাশনাল লিগাল জুরিসপ্রুডেন্স যদি দেখেন আপনি, এই দুইটা তত্ত্ব কিন্তু গ্রহণযোগ্য তত্ত্ব। একটা জিনিস যদি অবৈধ হয় আপাত দৃষ্টিতে, কিন্তু সেফটি অফ দ্য পিপল এবং সেফটি অফ দ্য স্টেটের কারণে, এবং আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা জানি, কেলসেনের থিওরি, এরকম বহু থিওরি আছে, এই সমস্ত থিওরির কারণে গ্রেটার পাবলিক ইন্টারেস্টে আপাত দৃষ্টিতে কোনো কিছু অবৈধ মনে হলো সেটা জনগণ এবং দেশের স্বার্থে গ্রহণ করা হয়। এবং আপনি যেটা বলছেন কেয়ারটেকার গভর্নমেন্টের জাজমেন্টে কিন্তু বলে নাই যে সংসদ চাইলে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার করবে, এটা বলে নাই। বলেছে যে প্রধান বিচারপতিকে যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করা হয়, এই ব্যাপারে সংসদ যেন পদক্ষেপ নেয়। আর যে জাজমেন্টের কথা আপনি বলেছেন, আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন তো, বিএনপি আমলে কিছু অদ্ভুত জাজমেন্ট ছিল না, আপনার মনে আছে? প্রার্থীরা তথ্য প্রকাশ করতে পারবে না। ইয়াজউদ্দিন সাহেব যে অবৈধভাবে প্রধান উপদেষ্টার পদ নিয়েছিলেন, সেটাকে বৈধতা দিতে গিয়েছিল প্রধান বিচারপতি, সেটাকে আপনারা মেনেছিলেন? তো চিফ জাস্টিস যা বলবে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল দল, বাংলাদেশের জনগণের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে একটা ব্যক্তির অবস্থান হবে? আপনাকে সকল সময় রায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল থেকেছিলেন? থাকেন নাই। জনগণের স্বার্থ অনেক বড় কথা। তো ভাই আপনাকে আমি আচ্ছা আমাকে একটু কথা বলতে দেন। আচ্ছা বলেন। আমি একটু যাবো যে আমরা চাচ্ছি সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেন হয়। এর জন্য করণীয় কি, আসলে কি করতে হবে? সময় কিন্তু নেই। আমি কবির ভাইয়ের যে বক্তব্য, এটার সাথে আমি বুলেট আকারে যদি বলেন, সুপারিশ আকারে। খুবই সংক্ষেপে বলি। দেখেন, আমরা তো 5 বছর গণতন্ত্রের কোনো স্বাদ পাই না, বরং আমরা বিভিন্ন সরকার আমলে নিপীড়নমূলক অবস্থার শিকার হই। এই সরকারের আমলে নিপীড়ন যদি বলেন, স্বাধীনভাবে যারা কথা বলে, আমরা কেয়ারটেকার আমলে কথা বলেছি, বিএনপি আমলে কথা বলেছি, এত নির্যাতিত সিভিল সোসাইটির মেম্বাররা হয় নাই। আপনি স্টার্টিং ফ্রম ডক্টর ইউনূস আর নুরুল কবির, প্রত্যেকটা সদস্যকে আপনি ভিন্ন মত পোষণ করলে আপনার উপর এক ধরনের নির্যাতন নেমে আসবে। সমাজে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তারাও এই নির্যাতন থেকে, গালাগালি থেকে, এই অপবাদ থেকে রেহাই পায়নি এই সরকারের আমলে। সমস্ত কিছুর পর আমরা যেটা বলতে চাই, দেখেন, আপনারা জনগণের মতামতকে রেসপেক্ট করতে শিখেন। বাংলাদেশের মানুষ কেয়ারটেকার গভর্নমেন্ট চায়। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না যে আওয়ামী লীগ আপনার এত অপকর্ম করার পর একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ওইটা হারার ঝুঁকিটা নিবে। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আপনি যত রকম জরিপ আছে, যত রকম পত্রপত্রিকায় ছোট ছোট প্রশ্ন করে জরিপ আছে, সব কিছুর মধ্যে দিয়ে আসছে। এখন এই মীমাংসাটা রাজপথে করতে দিয়েন না। যদি এই মীমাংসার জন্য রাজপথ বেছে নিতে হয় বিরোধী দলকে, তাহলে যেই পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি একসময় অরাজনৈতিক শক্তির হস্তক্ষেপ ইনএভিটেবল হয়ে যেতে পারে। আমাদের এখানে প্রবলেমটা কি, সেনাবাহিনীর তো কেউ এখানে বলার মতো অবস্থায় না, ওনারা কথা বলতে পারেন না। আমরা ইচ্ছা মতো অনেক গালাগালি করি সেনাবাহিনীকে। আমি তো নিজে মনে করি বাংলাদেশে এরশাদের সময় ছাড়া, এমনকি এরশাদের সময়ও সেনাবাহিনী কখনোই নিজের থেকে পলিটিক্যাল ইন্ধন ছাড়া, পলিটিক্যাল উস্কানি ছাড়া, পলিটিক্যাল সহযোগিতা ছাড়া কখনো ইন্টারভেন করে নাই। সেরকম পরিস্থিতির দিকে কোনো পক্ষ যেন, সরকার হোক বিরোধী দল হোক, কোনো পক্ষ যেন দেশকে ঠেলে না দেয়। রাজপথের সংঘাতের মাধ্যমে সর্বদলীয় মানে সবার অংশগ্রহণের নির্বাচনের মানে সুরাহা যেন না ঘটে, আলাপ আলোচনার মাধ্যমে, বোধোদয়ের মাধ্যমে যেন ঘটে। এই আশাবাদ ব্যক্ত করছি, কিন্তু আমি আশাবাদী।